ঘাড়ের উপরে বসে আছে, খুব মজা এটা করতেছে। স্যার প্লেয়ার টাচ স্ক্রিন। না, ঘাড়ে কে বসে আছে? ওটা স্যার প্লেয়ার টাচ স্ক্রিনের ছেলে, প্লেয়ার টাচ স্ক্রিন আহমেদ। আচ্ছা, ও তার ছেলে। আচ্ছা, গুড। খুব ভালো কালেকশন করছে দেখিও। তারপর কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তোমাদের তো পরীক্ষা মনে হয় রেগুলারই হয়ে যেতে পারার সম্ভাবনা আছে, দেখা যাক আল্লাহ আল্লাহ করে। আমরা তো 76 এ নিয়ে নিচ্ছি 22 তারিখ থেকে, তোমাদের তারপরে সেকেন্ড প্রপ, এরপর ফাইনাল প্রপ, এগুলো হয়তো দেখা যাক, দেখি ইনশাল্লাহ। 64 জন মাত্র হয়েছে। আচ্ছা, আর একটু আস্তে আস্তে শুরু করি। আমরা একটু ঢিলা একটু দিছিলাম, যেহেতু তোমাদের অ্যানাটমি অনেক প্রেশার ছিল, তো সেই জন্য আমি চিন্তা তোমরা ওইদিকে একটু কভার করো, তারপর আস্তে আস্তে আমরা এদিকে আবার আগাবো। তো এটা কার্ডটা আমাদের বেশি বড় না, বেশি সময়ও লাগবে না, আর দেখা যাক সব যদি ঠিক মতো হয় তাহলে তো মার্চে যদি খুলে যায়, তাহলে বাকিগুলো হয় না, তোমাদের সাথে আমরা সামনাসামনি কিছু রিভিউ ক্লাস নিতে হবে সবকিছু মিলে। অ্যাটেন্ডেন্সটা তো কমে গেলে তো পরে ক্লিয়ারেন্সের সমস্যা হবে রে। তোমাদের তো অ্যাটেন্ডেন্স, তোমরা এটা কিন্তু আমরা রেকর্ড করে রাখতেছি, তো অ্যাটেন্ডেন্স কিন্তু এই আসবে, ঠিক আছে? তোমরা কি স্ক্রিন শেয়ারিং দেখতে পাচ্ছ? স্যার এখনো আসেনি, আসতেছে স্যার। স্ক্রিন আসেনি তাই না? আমি আবার দিচ্ছি, দেখি। মাঝে তো আসছিল, আবার গেল কই? স্ক্রিন শেয়ারিং পজড, এটা বলতেছে কেন? আমরা শুরু করে দিই, ঠিক আছে? আজকে আমরা দুটা টপিকস পড়ানোর চিন্তা করছি, ইউনিটস অফ মেজারমেন্ট আর ল্যাব হ্যাজার্ড। ইউনিট অফ মেজারমেন্টস, আসলে মেজারমেন্ট তো করি আমরা, তাই না? ইউনিট কি? তোমরা সোনা সোনা কি হিসেবে কিনি আমরা, বলো তো দেখি, কারো ধারণা আছে? সোনা রূপা
বড়ি। হ্যাঁ, সোনা রূপা কিনি আমরা ভরিতে, তাই না? আর আমরা ছোটবেলায় যখন বাজার করতাম তখন কিনতাম সের, ঠিক আছে, মন, তারপর হচ্ছে তোলা, পোয়া, এরকম, ঠিক আছে। কিন্তু এখন আমরা কিসে কিলোতে কিনি, কেজিতে কিনি, গ্রামে কিনি। তা আসলে ইউনিট অফ মেজারমেন্ট এটা এক একটা কালচার এক একটা দেশে এক এক সময় এক এক রকম ছিল, ঠিক আছে। তা আমরা যখন মানে ইন্টারমিডিয়েট ম্যাট্রিকে পড়ছি তখন আমরা তিনটে ইউনিট জানতাম, সিজিএস তোমরা জানো, এপিএস আর এমকেএস, ঠিক আছে। সিজিএস হচ্ছে সেন্টিমিটার, গ্রাম আর হচ্ছে সেকেন্ড, তারপরে এপিএস, এমকেএস, ঠিক আছে। এইগুলা বিভিন্ন দেশে বিভিন্নভাবে পরিচালিত ছিল। ইভেন এখনো আমেরিকাও আছে, ব্রিটিশও আছে, ব্রিটিশরা এপিএসটা ফলো করে, ঠিক আছে। সিজিএসটা এটা মোটামুটি এক একটা এখন এইগুলাকে সবগুলাকে একটা হোমোজেনাস করার জন্য, সবার জন্য সার্বজনীন করার জন্য যেটা চলে আসে সেটা হচ্ছে এসআই ইউনিট। এই এসআই ইউনিট যখন আমরা জিজ্ঞেস করি পুরা মিনিংটা কি এসআই ইউনিটের, ঠিক আছে, তখন তোমরা অনেকে বলো সিস্টেম ইন্টারন্যাশনাল বা ইন্টারন্যাশনাল সিস্টেম। আসলে কিন্তু এর বানানটা দেখো, সিস্টেম ইন্টারন্যাশনাল। এই এমকে সিস্টেমটা আলটিমেটলি এসআই হয়েছে, কিছু এটা মডিফিকেশন হয়েছে। তা আমাদের যদি আগের ইউনিট তিনটা সিজিএস, এপিএস, এমকেএস এগুলো তো ম্যাট্রিক ইন্টারমিডিয়েট পড়ছে। এরপর আমাদের আজকে যেটা সেটা হচ্ছে এসআই ইউনিট। এটা একটা শর্ট নোট আসে, আমরা ভাই ভাই জিজ্ঞেস করি, ঠিক আছে। এসআই ইউনিটটা কি? সিস্টেম ইন্টারন্যাশনালি ইউনাইটস, ঠিক আছে এটা। আর যেটা আছে স্ট্যান্ডার্ড বডি মেজারমেন্টস মডার্ন ফর্ম অফ ম্যাট্রিক সিস্টেম অ্যাডপ্টেড ইন 1960। কোন কোন বইতে আমি 68 দেখছি, সম্ভবত 1960 হবে, ঠিক আছে। এইটা হচ্ছে সারা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে এইটা এখন মানে ফলো করা হয় ইউনিট অফ মেজারমেন্ট হিসেবে। কেন এটা ইউনিভার্সাল? এটা সবার সার্বজনীন এবং এটা ইজি। যেমন আমরা যখন শের তখন মাপতাম, ওইখানে 5 তোলায় ছিল 1 ছটাক, 16 ছটাকে 1 কেজি, মানে 1 শের, 16 ছটাকে ছিল 1 শের, ঠিক আছে। 40 শেরে 1 মন, আবার 27.5 মনে 1 টন। এই যে তোমার একটা হেপাজাটলি ছিল, কখনো 5, কখনো 16, কখনো 40, কখনো 27। এই জিনিসগুলাকে ইউনিফাই করার জন্য আসলে এসআই ইউনিট হয়েছে, যেটা হচ্ছে 10 বা 10-এর গুণিতক, 10 বা 10-এর গুণিতক হিসেবে এটা ইউজ করা হয়, ঠিক আছে। হ্যাঁ, এইটা তোমাদের জানতে হয়, আমরা ভাইবার জিজ্ঞেস করে রিটেন নোটে দিতে হয়। ফান্ডামেন্টাল ইউনিটস এসআই সিস্টেমে কি কি আছে? লেন্থ, মাস, টাইম, ইলেকট্রিক কারেন্ট, টেম্পারেচার, অ্যামাউন্ট অফ ম্যাটার, আর হচ্ছে ইন্টেন্সিটি অফ লাইট বা লিউমিনোসিটি, ঠিক আছে। এটা তোমরা বইতেও পাবে। এটা তোমাদের জানতে হবে, বিশেষ করে প্রথম তিনটা তো জানতে হবে, লেন্থ, মাস, টাইম আর ইলেকট্রিক কারেন্ট, টেম্পারেচার। এগুলোতে আমরা তোমাদের এমসিকিউতে মাঝে মাঝে দিয়ে দিই যে তোমাদের এটা আইডিয়া আছে কিনা, অ্যামাউন্ট অফ ম্যাটার, ঠিক আছে। এই হ্যাঁ, এইটা এখন একটা মজার জিনিস, এটা মনে রাখলেও চলবে, না রাখলেও চলবে। আসলে 1 মিটার বলতে আমরা কি বুঝি, এটা মাপ কিভাবে করছে, বুঝছো? তো দেখা গেছে যে দেখো, এ ডিস্ট্যান্স ট্রাভেল বাই দ্য লাইট ইন এ ভ্যাকুম, একটা শূন্য অবস্থায় ডিউরিং এ টাইম অফ 1 সেকেন্ডে এত ভাগ করলে, ঠিক আছে, একটা লাইট যতটুক যায় এটা হচ্ছে 1 মিটার, ঠিক আছে। এই 1 মিটারটা কিভাবে আসছে স্ট্যান্ডার্ড, ঠিক তেমনি 1 কিলোগ্রামটা কিভাবে আসছে, ঠিক আছে। তো এরকম ভাবে এটা হচ্ছে যে তোমার একটা সাইন্টিফিক্যালি এরা এগুলা করছে। হ্যাঁ, তো এগুলো তোমাদের মনে রাখার দরকার নেই, তোমাদের একটা আইডিয়া নিয়ে নাও যে এইভাবে আমরা বের করছি। সেকেন্ড একটা হিসাব আছে। আচ্ছা, এই এসআই ইউনিটের সময় প্রায় গোলমালটা লাগে যে এসআই ইউনিটের আমরা যে মাস যেটা বলি, ঠিক আছে, সেটা আমরা সবসময় কেজি বলি, অনেক সময় তোমরা গ্রামে বলে ফেলো, ঠিক আছে। এটা গ্রাম হলো, এটা সব মনে রাখতে হবে, এটা কিলোগ্রাম। এসআই ইউনিটে কিলোগ্রাম, নট গ্রাম। সেকেন্ড একটা হিসাব আছে, ঠিক আছে। সিসিয়াম অ্যাটমকে যে রেডিয়েশন, যেটা এক অসিলেশন যেটা হবে, ঠিক আছে, একটা অসিলেশনের যে সময়টা হবে তার এত গুণ হচ্ছে 1 সেকেন্ড। এগুলো আসলে মাথায় ঢুকে না, মানে 1 সেকেন্ডে তো আমরা হিসেব করতে পারি না। তারপরে একটা অসিলেশনে কত কোটি, দেখো তোমার হচ্ছে প্রায় 919 কোটি 26 লাখ এত গুণ করলে ওই অসিলেশনের যে সময়টা লাগবে সেটা হচ্ছে 1 সেকেন্ড। তার মানে সায়েন্স বা ফিজিক্স বা ম্যাটার আসলে অনেক 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 দূর, ঠিক আছে। তা পরিচালিত অর্থে আমরা যে 1 মিটার যেটা বলি, আগে আমরা জানতাম যে 2 হাতে 1 গজ বা 3 ফুটে 1 গজ, ঠিক আছে, অ্যারাউন্ড
ওই 1 মিটার 1 গজের সমান বা 3 ফিটের সমান। আর 1 কিলোগ্রাম কিলোগ্রাম আমাদের যে ওয়েট যেটা করতাম আগে আমরা সে তার সাথে একটু ডিফার করে। এইগুলা আসলে জাস্ট তোমাদের একটু দেখানোর জন্য, এগুলো মনে রাখার দরকার নেই, করার দরকার নেই, ঠিক আছে? 1 অ্যাম্পের ইকুইভ্যালেন্ট টু 1 কুলম্ব, জানো তো এটা কিভাবে করে তোমরা জানো। এখন আসলে আমাদের আসলে ইউনিট আমরা এসআই ইউনিট থেকে আবার জাস্ট যে বেসিক 7টা ইউনিট এসআই ইউনিট, তারপর ওর থেকে কিছু নাম হয়েছে ডিরাইভড এসআই ইউনিট, ঠিক আছে? ডিরাইভড এসআই ইউনিটটা কি, যে এই যে 7টা আমরা বেসিক ইউনিট বললাম, এই 7টার কম্বিনেশন করে পরে আবার ইউনিট তৈরি করে, সেগুলো হচ্ছে ডিরাইভড ইউনিট। যেমন আমরা স্পিড যখন বলি, স্পিড ভিতরে আমরা কি বলি, ঘন্টা, ঠিক আছে, কিলোমিটার পার আওয়ার বা কিলোমিটার পার সেকেন্ড। যদি আমরা কিলোমিটার পার সেকেন্ড, তাহলে এখানে 2টা ইউনিট কিন্তু চলে আসছে, কিলোমিটার আসছে তোমার লেন্থ, আর টাইম আসছে সেকেন্ড। এই 2টা মিলে যখন এরকম 2 বা 3টা মিলে যদি কখনো আসে, সেটা হবে ডিরাইভড এসআই ইউনিট। মানে বিভিন্ন এসআই ইউনিট থেকে আবার নতুন আমরা কিছু ইউনিট আমাদের যখন দরকার হয় তখন, ঠিক আছে, সেটা হচ্ছে ডিরাইভড এসআই ইউনিট। এরকম কতগুলো উদাহরণ তোমরা দেখবা। এরিয়া যখন আমরা করি স্কোয়ার মিটার, শুধু মিটার না, মিটারের সাথে আমরা স্কোয়ার লাগাই দিচ্ছি। ভলিউম যখন আমরা দেখি শুধু আমরা, ঠিক আছে, মিলিমিটার হবে কিউবিক মিটার। আমরা যদি বলি কিউবিক মিটারকে আমরা কিউবিক করি। কনসেন্ট্রেশন যখন আমরা দেখি, ঠিক আছে, তোমরা যেমন সলিউশন পড়ছো, মোলার সলিউশন কোথাও দেখবে যে 1 কেজি ডিজলভিন, ঠিক আছে, 1 লিটার সলভেন্ট বা 1 লিটার ডিজলভিন 1 কেজি। এই যে কেজি বা লিটার, মোল বা লিটার, এরকম ভাবে পাস্কেল, এগুলো আছে তোমার বিভিন্ন কম্বিনেশন যেগুলো আমরা করছি সেগুলো, ঠিক আছে। আরেকটা আছে সাপ্লিমেন্টাল ইউনিট, ঠিক আছে, সাপ্লিমেন্টাল ইউনিট, এসআই সাপ্লিমেন্টাল ইউনিট। এটা হচ্ছে যে তোমার এসআই ইউনিট পিওর না, আবার এসআই ডিরাইভড ইউনিট না, এটা নতুন ভাবে যেগুলা কিছু কিছু ইউনিট আমাদের কভার করতে হয়, যেটা ওখানে আমাদের যে 7টা ইউনিট আছে এসআই বেসিক ইউনিটে, ওইগুলোতে আমরা এক্সপ্রেস করতে পারি না। সেই জন্য বিশেষ করে প্রোটিনের কনসেন্ট্রেশন, এনজাইম অ্যাক্টিভিটি দেখার জন্য দেখবে এনজাইম অ্যাক্টিভিটিতে আমরা লিখি পার্সেন্টেজ, 70%, 80%। তোমরা যখন দেখবা যে কোয়াগুলেশন ফ্যাক্টর 8 অ্যাক্টিভিটি, ওইখানে দেখা যায় 100%, 70%। তো এই যে পার্সেন্ট শব্দগুলো যে বলি, সেক্ষেত্রে কিন্তু আমাদের এসআই বেসিক ইউনিটের ভিতরে নাই। এসআই তোমার যে ড্রাইভ ইউনিট তার ভিতরে নাই। এটা একেবারে একটা নতুন ভাবে এটা যেহেতু করি এসআই সাপ্লিমেন্টাল ইউনিট, মানে এসআই ইউনিটের আলোকে এটা আমরা ফার্দার যেটা করা হয়েছে, ঠিক আছে। এবং এইখানে আসলে এসআই ইউনিটের বা এসআই ড্রাইভ ইউনিট দিয়ে এদেরকে এক্সপেক্ট সম্ভব করা না। এই জন্য এদেরকে বলা হয়েছে এসআই সাপ্লিমেন্টাল ইউনিট। যেহেতু এটা ইন্টারন্যাশনালি আন্তর্জাতিকভাবে সব দেশে সমানভাবে প্রযোজ্য, সেই জন্য এদেরকে সাপ্লিমেন্টাল, মানে সাপ্লিমেন্টাল মানে কি, যখন তোমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা কখন নেই, যারা পাশ করতে পারে না, মানে পরিচালিতভাবে যখন আগাইতে পারে না, তখন এক্সট্রা নেওয়া হয়। তো এদেরকে এক্সট্রা কিছু তৈরি করা হয়েছে। হ্যাঁ, এখন আমরা এই যে 1.37 10⁻10, ঠিক আছে, যদি আমরা আবার মানে এটা কত, যদি ইয়ার্সে আমরা করি এত বিলিয়ন, যদি পুরোটা লিখি আর সংক্ষেপে এটা ইলেকট্রন মাস, এটা যদি সংক্ষেপে করতে চাই আমরা মাইনাস বা প্লাস পাওয়ার দিয়ে আমরা এটা সংক্ষেপে করি। সেটার আলোকে এইটা এখানে আছে, পরে আছে, এখানে সব তোমরা জানো, এগুলো তোমরা আগেও পড়ছো অ্যাডমিশন টেস্টের সময়, যে আমাদের এই ছবিটা দেখো, আমরা যদি 1 ধরে কোনো বেজ 1, ঠিক আছে, দেখতে পাচ্ছ কথা জি শোনা? স্যার, জি স্যার। আচ্ছা, 1 যদি আমরা ধরি, তার 10 ভাগ যদি করি, ঠিক আছে, 10 ভাগ 100 ভাগ 1000 ভাগ। 10 আমরা জানি ডেসি, তারপর মিলি। প্রথম হচ্ছে 10 ভাগ করলে প্রথম হবে ডেসি, সেন্টি, মিলি, তারপর ডেকা, হেক্টো, এরকম ভাবে যদি আমরা আগের দিকে যাই, ঠিক আছে, যদি আমরা 10 গুণ করি তাহলে এরকম হবে, প্রথমে এটা কি বলি আমরা, ডেসি, তারপর হচ্ছে সেন্টি, তারপর হচ্ছে কিলো, ডেকা, হেক্টো, তারপর হচ্ছে মেগা। এটা আমি জানি না, এটাও জানি না। তারপর হচ্ছে গিগা, তারপর হচ্ছে টেরা, ঠিক আছে। আর এরকম ভাগ করতে করতে এটা ওই যে ডেসি তোমার, তারপর সেন্টি,
এবার এটা মাইনাসের দিকে, তারপর এরকম মাইক্রো, ন্যানো, পিকো, ফেমটো। তো এই মাঝে মাঝে গোলমাল লাগে যে মাইক্রো আর কিলো, ঠিক আছে? 1000 গুণ হলে সেটা হবে কিলো, আর 1000 ভাগ হলে হবে মিলি। তারপরে আরো যদি 1000 মানে 10 টু দি পাওয়ার 3, 10 টু দি পাওয়ার 6 যদি হয় মাইক্রো, তারপর আরো 3 করে দাও, সেটা ন্যানো, তারপর 12 তে হচ্ছে পিকো, 15 হচ্ছে ফেমটোলিটার, ঠিক আছে? আর এদিকে হচ্ছে আমাদের কিলো, মেগা, গিগা, টেরা। তোমরা তো এখন গিগা, টেরা এগুলো ভালোই বুঝো, ইন্টারনেটে তোমরা যেহেতু ইউজ করো, ঠিক আছে? মেগাবাইট, গিগাবাইট, টেরাবাইট, এগুলো তোমরা ভালো কনসেপশন আছে। তো এইটা হচ্ছে যে এসআই ইউনিটের সুবিধা হচ্ছে এটাই, যে আমরা সহজেই একটা ধাপে থেকে পর ধাপ যেতে পারি। যেমন আগে যেমন আমাদের পরিচলিত ছিল যে 5 তোলা 1 ছটাক। আর ওই যে ভরি বললাম, ভরির হিসাব জানো? কয় আনা 1 ভরি হয় বলো তো দেখি? 4 আনা। হ্যাঁ, 4 আনায় না রে মা, 16 আনায় 16 1। আনায় 16 আনা স্যার, 16 আনা। আচ্ছা, 1 আনা হয় কয় রতিতে এটা বলো? রতি দেখছো? সোনার দোকানে স্যার গেছো? শুনছিলাম এটা স্যার, বাংলা যখন পড়াইতে স্যার ছোট আমাদেরকে ছোট বলছিলেন ওই যে এটা। আছে না, পুঁথি আছে না, পুঁথির মতন ছোট ছোট লাল লাল, বুঝছো? এগুলো দেয়, ওগুলো বলে রতি। 4 রতিতে হয় 1 আনা, 16 আনায় হয় 1 ভরি, ঠিক আছে? এরকম 16 ভরিতে না 5 ভরিতে 1 ছটাক, এরকম বোধহয় সব, 5 ভরি মানে 1 ভরি সমান 1 তোলা, এরকম বোধহয়। দেখো এত কনফিউজিং। তো ওইটা থেকে উত্তরণের জন্য ইন্টারন্যাশনালি আসলে এই এসআই ইউনিট আসছে। তো এসআই ইউনিট থেকে আমরা এরপর এসআই ইউনিট যদি শুধু 7টা আছে বেসিক এসআই ইউনিট, এদের কম্বিনেশন যখন লাগবে তখন আমরা বলবো এসআই ড্রাইভ ইউনিট। আর আবার এই এসআই ইউনিটের মতোই সার্বজনীন একটা কোর্সে যেটা আমরা এসআই ইউনিট এক্সপ্রেস করতে পারি না, যেমন বললাম যে এনজাইম অ্যাক্টিভিটি যখন আমরা দেখি, ফ্যাক্টর কগ্রেশন ফ্যাক্টর অ্যাক্টিভিটি দেখায়, ওখানে পার্সেন্টেজ অফ অ্যাক্টিভিটি বলে, ওখানে কোনো ইউনিট ইউজ করে নাই। এরকম যেগুলো একটু স্পেশালাইজ সেগুলোকে আমরা বলি সাপ্লিমেন্টাল ইউনিট, ঠিক আছে? যাদেরকে আমরা এসআই ইউনিট, বেসিক এসআই ইউনিট বা ফান্ডামেন্টাল এসআই ইউনিটে বের করতে পারছি না, তাদেরকে আমরা এইভাবে এক্সপ্রেস করি, ঠিক আছে? তাহলে তোমরা দেখেন ডেফিনেশন হোয়াট ইজ এসআই ইউনিট, সেখানে তোমরা বলবা যে এটা, ঠিক আছে, এটা এইগুলো এই কারণে করা হয়েছে। তারপর 3টা যে এসআই ইউনিট আছে, 7টা এসআই ইউনিটের নাম দিবা, এবং এসআই ড্রাইভ ইউনিট কিছু এক্সাম্পল দিবা, এবং সাপ্লিমেন্টাল এসআই ইউনিট, এই ম্যাক্সিমাম। আর এই কনসেপশনগুলো তোমাদের সারা জীবন চলার জন্য একটু যদি মনে রাখতে পারো, ভুলে গেলেও একটু কনসেপশনগুলো তোমাদের একটু কাজে লাগবে। মেট্রিক সিস্টেম আসলে এটা এখনো অনেক দেশে, আমরা যদি এসআই ইউনিট বলি সব চলে না, এই মেট্রিক সিস্টেম একটু অনেক এটা লাগবে, এটা জাস্ট তোমাদের জানার জন্য। মেট্রিক সিস্টেমে আমরা যে বললাম এসআই ইউনিট, ওইগুলোকে কম্বিনেশন করে আসলে চলে। মেট্রিক মিটার হচ্ছে মেজার, লিটারে আমরা মাপি ভলিউম, ঠিক আছে? আর গ্রাম মাপি আমরা মাসের জন্য, কিলোগ্রামে মাপি না। মেট্রিক সিস্টেম এটা সাধারণত এই মেট্রিক সিস্টেমটা পরিচালিত বেশি হচ্ছে তোমার ইউএসএ এবং ইউকেতে, ঠিক আছে? যেমন সিস্টেম ওরা এখনো মাপে আমাদের কাপে, পেন্স, কোয়ার্টস, গ্যালন্স, ঠিক আছে, আউন্স। আর মেট্রিক সিস্টেম এক কথায় লিটার। জাস্ট একটু কম্পারিজন। লেন্থের ক্ষেত্রে কি করে ইঞ্চ, ঠিক আছে, মানে ফুট, ফিট, ইয়ার্ডস, মাইলস, আর এখানে এক কথায় মিটার, ঠিক আছে, বা কিলোমিটার। আমরা যদি মেট্রিক করে মিটার পর্যন্ত থাকে। আর ওয়েটের ক্ষেত্রে আমরা কি করি আউন্স, পাউন্ড, টনস, ঠিক আছে, এখানে এক কথায় চলে আসবো আমরা গ্রাম। এটা হচ্ছে মেট্রিক সিস্টেমের সাথে এসআই ইউনিট একটু পার্থক্য, এসআই ইউনিট কিন্তু গ্রাম হবে না, কিলোগ্রাম হবে। স্যার আগের স্লাইডটা একটু আরেকবার দেওয়া যাবে? হ্যাঁ দেখো বাবা, এটা স্যার এর আগেরটা। হ্যাঁ এটা জি স্যার। ইয়ার্ড মানে গজ, মাইল মানে মাইল। আমরা তো পড়ছি ইঞ্চ, ফুট, গজ, তারপর আরো পড়ছো তো ফার্লং, পড়ছো না? ফার্লং 22 গজ 1 ফার্লং পড়ছো না? জি এগুলো স্যার। তো পড়নি তাই না? 22 গজ 1 ফার্লং, ঠিক আছে, 1760 গজ 1 মাইল। আবার কত ফার্লং এ আবার এর সাথে একর ছিল, একর 3 বিঘা। ও আচ্ছা, তোমার এটা তো মাইল ছিল। গজের পরে আসলো তোমার ছটাক, ছটাকের পরে ছিল তোমার ভুলে গেলাম, ছটাকের পরে ছিল বিঘা, একর, এরকম বহুত হিসাব ছিল, বুঝছো? ওগুলো তো এখন ইউজ করা হয় না। 16 ছটাকে 1 কাঠা, ও 16 ছটাকে 1 কাঠা, 20 কাঠা 1 বিঘা, 3.8 বিঘা আছে 1 একর।
আর 22 গজে 1 ফার্লং, এরকম 220 ফার্লং-এ 1 মাইল। যাক, ওগুলো এখন ওটা আমাদের দেশে পরিচিত ছিল। আর ব্রিটিশে ওরা করতে হতো ইঞ্চ, ইঞ্চি, ফুট, গজ, মাইলস। আমাদের আসলে এগুলো জাস্ট একটু তোমাদের মানে ইসের জন্য যে ইউনিট আমরা যদি ইন্টারন্যাশনাল আছে, কিন্তু প্রত্যেক দেশে প্রচলিত কিছু ইউনিট আছে। যেমন এখনো তুমি ইন্টারন্যাশনাল গোল্ড কিনতে যাও, ঠিক আছে, সিলভার কিনতে যাও, ওখানে কিন্তু গ্রামে, ঠিক আছে। কিন্তু আমাদের দেশে এখনো দেখো ভরি হিসেবে এখনো গ্রামে যাও, ভরি হিসেবে বিক্রি করে। তার মানে ব্রিটিশ আমেরিকাও এখনো, যদি আমাদের এসআই ইউনিট আছে, কিন্তু ওরা মেট্রিক সিস্টেম আপে, যেখানে তারা এইভাবে এখন ওদের পরিচালিত আছে, ঠিক আছে। কিন্তু আমাদের যেহেতু সায়েন্সের হিসেবে আমাদের এসআই ইউনিটে জানতে হবে কি, এসআই ইউনিটের সাথে ড্রাইভ ইউনিট আর সাপ্লিমেন্টারি ইউনিট, এই তিনটা কনসেপশন রাখলে আমাদের হবে। এটা খুব বড়, একটু বড় চ্যাপ্টার না। এখন এইটুকুর ভিতরে কারো কোনো কোশ্চেন আছে কিনা? কেউ কিছু জিজ্ঞেস করবে এটুকুর ভিতরে? আচ্ছা, সবচেয়ে মজার জিনিসটা ছিল ওইটাই, যে আসলে 1 মিটার বলতে কি বুঝবো, 1 কেজি বলতে কি বুঝবো, আর 1 সেকেন্ড বলতে আসলে কি ভাবো। এই 1 সেকেন্ড কিভাবে হিসাব আসলো, তাই না? 1 মিটার কিভাবে হিসাব আসলো, 1 কেজি কিভাবে হিসাব আসলো, এগুলো প্রত্যেকটা সায়েন্টিফিক কিছু বেসিস আছে। তাহলে আমরা নেক্সট ল্যাব হ্যাজার্ডে চলে যাই। এটা একটু বড় চ্যাপ্টার। ল্যাব হ্যাজার্ড বা ল্যাবরেটরি হ্যাজার্ড। হ্যাজার্ড মানে তো তোমরা জানো, হ্যাজার্ড মানে কি, যে কোনো সমস্যা, যে কোনো নর্মালতে যে কোনো কিছু হলে, তাহলে একটা ডেফিনেশন আছে, পোটেনশিয়াল মানে যেটা করতে পারবে, করবে অথবা করতে পারে, টু ইনজুরি, হার্ম আর ড্যামেজ টু পিপল ইন এ ল্যাবরেটরি ওয়াইল ওয়ার্কিং, এটা হচ্ছে ল্যাবরেটরি হ্যাজার্ড, ঠিক আছে, যে কোনো কিছু যাই হোক না কেন। এবং এগুলা আমরা যখন বিভিন্ন ল্যাবে কাজ করব, যেভাবে করি না কেন, যে কোনো সময় এইগুলা ঘটতে পারে, ঠিক আছে। এই ল্যাবরেটরি হ্যাজার্ডের একটু বড় করে দিই। তাহলে ল্যাবরেটরি হ্যাজার্ড ডিফাইন্ড অ্যাজ এনিথিং দ্যাট হ্যাজ এ পটেনশিয়াল টু কজ ইনজুরি, হার্ম, ড্যামেজ। এই যে শব্দগুলো, ইনজুরি কি, হার্ম কি, ড্যামেজ কি, এগুলো তোমরা যখন ফরেনসিক মেডিসিন পড়বে তখন এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা ডেফিনেশন জেনে নিন। আপাতত এটুকুই জানো যে, ঠিক আছে। আচ্ছা, এগুলা কি কি ভাবে হইতে পারে আমাদের, ঠিক আছে। মূলত ইনফেক্টেড স্পেসিমেন যেগুলো আমরা টেস্টের জন্য করি, আর যে কেমিক্যালগুলো ইউজ করি, আর যে অ্যাপারেটাস আমরা করি, মানে আমাদের ল্যাবরেটরিতে করার জন্য আমাদের বিভিন্ন স্পেসিমেন আসে, সেগুলোর থেকে আসতে পারে, ঠিক আছে। আমরা যে কেমিক্যাল ইউজ করি, এগুলো ইউজ করার জন্য ইভেন যে অ্যাপারেটাসগুলো বা ইনস্ট্রুমেন্ট যে এনভায়রনমেন্টে করি, সেগুলোর কারণে এই ল্যাবরেটরি হ্যাজার্ডগুলো ঘটতে পারে। মূলত এই ল্যাবরেটরি হ্যাজার্ডকে আমরা 5টা যদি আমরা করি, প্রিন্সিপাল 5টা টাইপে আমরা ভাগ করি। এর মধ্যে 1 নম্বরের সময় বায়োলজিক্যাল হ্যাজার্ড বা বায়ো হ্যাজার্ড, তারপর সে কেমিক্যাল হ্যাজার্ড, ইলেকট্রিক্যাল হ্যাজার্ড, ফায়ার হ্যাজার্ড এবং গ্লাস বা গ্লাস ওয়্যার হ্যাজার্ড। কাঁচ বা কাঁচের ভাঙা অংশ বা এগুলো হতে পারে, আগুন থেকে হতে পারে, কারেন্ট থেকে হতে পারে, কেমিক্যালস থেকে পারে, বায়োলজিক্যাল হ্যাজার্ড। আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, আমাদের বেশিরভাগই আসে বায়োলজিক্যাল হ্যাজার্ড, মাঝে মাঝে কেমিক্যাল হ্যাজার্ড দিতে পারে, কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে বায়োলজিক্যাল হ্যাজার্ড। এটার সম্বন্ধে আমরা এখন একটু জানবো। বায়োলজিক্যাল হ্যাজার্ড, দেখো এটা প্রত্যেকটা, এই যে হ্যাজার্ড যখন দেখবো প্রত্যেক কিন্তু একটা সিম্বল আছে, হ্যাঁ। এইটা হচ্ছে বায়োলজিক্যাল হ্যাজার্ডটা আসলে কি, এটা বায়োলজিক্যাল হ্যাজার্ড, বায়ো হ্যাজার্ডও বলা হয়, ঠিক আছে। এই যে বায়োলজিক্যাল সাবস্টেন্স হতে, বায়োলজিক্যাল সাবস্টেন্স মানে কি, সাবস্টেন্স এন্ড বায়োলজিক্যাল সাবস্টেন্স পার্থক্য কি? যার ভিতরে জীবন আছে, যে সাবস্টেন্সের জীবন আছে, ঠিক আছে, তার হচ্ছে বায়োলজিক্যাল। জীবন সংক্রান্ত যে সাবস্টেন্স গুলো হবে
লাইভ সংঘর্ষগুলো বায়োলজিক্যাল হ্যাজার্ড, ঠিক আছে। ইট বালু পাথর এদের লাইফ নেই, এটা বায়োলজিক্যাল না। কিন্তু আমার হিউম্যান বডি যেগুলো আছে, মাসেল বলো, ঠিক আছে, বোনস বলো, এগুলো সব বায়োলজিক্যাল, দ্যাট পজেস এ থ্রেট টু হেলথ অফ লিভিং অর্গানিজম, প্রাইমারিলি হিউম্যানস, ঠিক আছে। শুধু হিউম্যানস না, এটা অ্যানিমেলেরও হতে পারে। মোট কথা বায়োলজিক্যাল একটা এজেন্ট দিয়ে আর একটা বায়োলজিক্যাল এজেন্টের যদি তুমি করো, সেই বায়োলজিক্যাল এজেন্ট আমার হতে পারে, অ্যানিমেল হতে পারে। কি কি হতে পারে? মাইক্রোঅর্গানিজম ডাইরেক্ট হতে পারে, ভাইরাস হতে পারে, টক্সিন হতে পারে, যেটা আমাদের এবং আমাদেরও করতে পারে, অন্যান্য এমএল করতে পারে। শুধু মানুষের জন্য না, এটা যে কারো করলে সেটা একটা বায়োলজিক্যাল যখন সাবস্টেন্সগুলো হ্যাজার্ডগুলো তৈরি করবে, ঠিক আছে, যে ড্যামেজ, ইনজুরি, যেগুলো আগে আমরা বললাম, ঠিক আছে, হার্ম যদি করে, সেগুলো আসবে তোমার বায়োলজিক্যাল হ্যাজার্ড, ঠিক আছে। আমাদের মেডিকেল প্রফেশনরাই আমরা সবচেয়ে ভালনারেবল। এখন এখানে তোমাদের ভাই ভাই খুব অহরহ জিজ্ঞেস করে, বলো তো কতগুলো বায়োলজিক্যাল হ্যাজার্ড দিয়ে বললে কতগুলো উদাহরণ দাও। চোখ বন্ধ করে আমরা আগে বলতাম হেপাটাইটিস বি, এইচআইভি। এখন আমরা নতুন যোগ করব কি? নতুন কি যোগ করব? কোভিড-19। এখন আমাদের এক নম্বর হলো কোভিড-19। আমাদের হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, এইচআইভি কোনটার জন্য আমাদের ক্লাস বন্ধ হয়নি, আমাদের ছুটি হয়নি, কিন্তু আমাদের কোভিডের জন্য ছুটি হয়ে গেছে। তাহলে আমাদের মেজর এখন চলে আসবে এক নম্বর কোভিড-19। কোনো বইতে এখন নাই, কারণ বইতে কোভিড-19 আগে সব করা হয়েছে, ঠিক আছে। তোমরা বলবা কোভিড-19, হ্যাঁ। আর এগুলো সোর্সগুলো কি কি আসতে পারে, ঠিক আছে। এই যে সোর্সগুলো দেখলাম, ব্লাড, সেরাম, প্লাজমা, ব্লাড প্রোডাক্টস, ঠিক আছে, ভাইজানাল সিক্রেশন, সিমেন, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, সাইনোভিয়াল ফ্লুইড, ঠিক আছে, ফ্লুইড আরো আছে, পেরিটোনিয়াল ফ্লুইড, ঠিক আছে, হ্যাঁ, প্লুরাল ফ্লুইড, কনসেন্ট্রেটেড হেপাটাইটিস বি ভাইরাস, মানে এগুলা বিভিন্ন ভাবে এগুলা, এই যে এজেন্টগুলো, তোমাদের একটা কোশ্চেন আসছে কি কি আমরা বায়োলজিক্যাল স্যাম্পল ইউজ করি, ঠিক আছে, ভাইবা জিজ্ঞেস করে রিটার্ন আসে। তো এখানে অনেকগুলো পেয়ে গেলে তোমরা, ব্লাড, সেরাম, প্লাজমা, ব্লাড প্রোডাক্টস, ঠিক আছে, তারপর বিভিন্ন ফ্লুইড, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, সাইনোভিয়াল ফ্লুইড, তারপর পেরিটোনিয়াল ফ্লুইড, প্লুরাল ফ্লুইড, হ্যাঁ, তারপর তোমার জয়েন্টে যেটা থাকে ইন্টারআর্টিকুলার ফ্লুইড, ইন্ট্রাঅকুলার ফ্লুইড, ঠিক আছে। এগুলো অনেক বলতে পারবা। কনসেন্ট্রেটেড এগুলো ভাইরাস, এগুলো আসলে কনসেন্ট্রেটেড এইচবিভি বা এইচআইভি ভাইরাস, এগুলো যদি এগুলো হচ্ছে ল্যাব রিলেটেড, ঠিক আছে, এগুলো স্টোর করা হয়, সেখান থেকে চলে আসতে পারে। এখন এই ইনফেকশনগুলো কি কিভাবে হতে পারে? অ্যাসপাইরেশন মানে বুঝো? অ্যাসপাইরেশন, ইনহেলেশন, ইনোকুলেশন, কন্টামিনেশন, কতগুলো শব্দ তোমাদেরকে দেওয়া হয়েছে। হ্যাঁ, অ্যাসপাইরেশন মানে তোমার ভিতরে যেটা আছে, লাংসের জিনিস, মানে মুখের জিনিস খাচ্ছে, এটা ফুসফুসে চলে গেল, এগুলো অ্যাসপাইরেশন। আর ইনহেলেশন তুমি নিঃশ্বাসের সাথে ডাইরেক্ট যেটা নিবা। ইনোকুলেশন, ইনোকুলেশন এই যে টিকা দেওয়া হয় না, আগে দেখছো বিসিজি টিকা দেওয়া হয়, তোমাকে তোমার ভিতরে সরাসরি কোনো কিছু ভেদ করে, স্কিন বা কোনো কিছু ভেদ করে, যে তোমার এটা ইনোকুলেশন। আর কন্টামিনেশন জাস্ট কন্ট্যাক্ট তোমার সাথে যেগুলো হচ্ছে, ঠিক আছে, হ্যাঁ। এবং কি কিভাবে হইতে পারে? এটা তোমার স্কিন, কোন ধরো স্কিন ব্রেক যদি হয়, পারকিউটিনিয়াস মানে চামড়া ভিতর দিয়ে চলে, পারমানেন্ট থ্রু চলে গেল। আর নন ইনট্যাক্ট স্কিন, কোন কেটে আছে, এ আছে, সেখান দিয়ে আসতে পারে মিউকাস মেমব্রেন, ঠিক আছে। মিউকাস মেমব্রেন আমাদের, মিউকাস মেমব্রেন তোমরা তো জানো, মাউথ আছে, ঠিক আছে, মাউথে মূল মিউকাস মেমব্রেন, এখান থেকে বেশি আমাদের সাথে চোখের কনজাংটিভ বা মিউকাস মেমব্রেন এখান থেকেও যেতে পারে, ঠিক আছে। তারপর তোমাদের কোশ্চেন আসছে বায়োলজিক্যাল হ্যাজার্ড কি কি কি, মানে এজেন্ট কি কি আছে, আর কিভাবে প্রিভেন্ট করা যায়। এ লট অফ জিনিস আছে, এগুলা তোমরা অনেকগুলো আছে, এগুলো তোমরা একটু পড়ে নিয়ে এগুলো ডিসকাস করে। তোমাদের যে জিনিসটা এখন বলতে হবে, এই কোভিড এর কারণে পিপিই, ঠিক আছে, পিপিই, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, এই 4 নম্বর যেটা দিচ্ছে, এটা তোমরা একটু উল্লেখ করবা। আর বাকিগুলা দেখবা যে এই যে এখন যেমন মাউথ পিপেটিং তো টোটালি বন্ধ, ঠিক আছে। তারপর যে সমস্ত স্পিলেজ, এগুলো যাতে না হয়, মানে এগুলা তোমরা এখন একটা একটা করে ডিটেল বলতে গেলে, আচ্ছা বলি, মাউথ পিপেটিং তো করবাই না, আমরা এখন কি করি? মাউথ পিপেটিং করি ল্যাবে? মাউথ পিপেটিং করা যাবে না, কারণ মাউথ পিপেটিং এর ঘটনা আমাদের সময়, আমরা তো 82-তে ভর্তি হলাম, আমাদের সিনিয়র ব্যাচ ছিলেন, আমাদের সিনিয়র ভাই ডাক্তার নেপাল, উনি এখন ইউএসএ আছেন, মানে কার্ডিওলজিস্ট, কার্ডিওভাস্কুলার সার্জন। তো ল্যাবে ওই যেরকম ছিল, তোমার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ছিল, মানে সোডিয়াম হাইড্রোক্সাইড, তো কনসেন্ট্রেটেড,
উনি ওই যে পিপেট দিয়ে মুখ দিয়ে টেনে করতে গেছিলেন, সাথে সাথে গলার ভিতরে যে মানে দ্রুত ওনাকে মানে ম্যানেজমেন্ট নিয়ে আসে, তা বহুদিন ভুগছিলেন। এই জন্য এখন মাউথ পিপেটিং ভুলেও কোনো সময় করা যাবে না। আমরা ওই যে পিপেটিং যেভাবে করি বিভিন্ন সিস্টেম আছে, সেই পিপেটিং গুলাই করবো। ঠিক আছে। আর একটা জিনিস মনে করতে হয়, যখন তোমরা ল্যাবে যাবা, ল্যাবে কিন্তু একটা কতগুলো রেস্ট্রিকশন আছে, কোনো খাবার নিয়ে ল্যাবে যাওয়া যাবে না। ফুড ড্রিঙ্ক টোটালি ইনহিবিটেড ল্যাব। ফলে ল্যাবে তুমি যে ফ্লুইডটা দেখবা, এটা একটাও খাওয়ার জিনিস না, মানে এটা কোনোটাই ধরে নিতে হবে প্রত্যেকটা ইনফেকশাস। এই জন্য কোনো যেটাই থাক, ওটা যদি নিচে ছড়ায় যায়, যে কোনো জিনিস যখন পানিও ফেলো, সবসময় কিন্তু কিছু বাষ্প হয়, যেটাকে আমরা স্প্লেজ বলি। তুমি একটা ব্লাড একটু পড়লো, চোখে দেখছো কিছু না, ব্লাডটা ছড়ায় গেছে, কিন্তু ব্লাড পড়ার সময় কিন্তু ওখান থেকে কিছু বাষ্প আকারে কিছু জার্ম বা কিছু উপরে চলে আসে, এটাকে বলে স্প্লেজ বলা হয়। ঠিক আছে। তো যে কোনো ফ্লুইড বা কোনো কিছু যখন কোথাও ছিটকে পড়ে, তখন কিছু স্প্লেজ হয়। হ্যাঁ, একটা বাষ্প আকারে কিছু হয়, যেটা আমরা চোখে দেখি না, সেটা কিন্তু আশেপাশে ছড়ায় যায়। আর নিডল সিরিঞ্জ, ঠিক আছে, ইউজার নিডল সিরিঞ্জ, ঠিক আছে, এগুলো আসলে আরো জানবা। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। এখানে কি কি থাকে, একের উপর থেকে শুরু করে আসে হেড কাভার থাকে, ঠিক আছে, তারপর চোখে কি থাকবে, হ্যাঁ, চশমা থাকবে, স্পেকট্রালস থাকবে, তারপরে মাস্ক পরবা, গাউন পরবা, ল্যাবরেটরি কোট আছে, ফেস শিল্ড, ঠিক আছে, আই প্রোটেকশন, অনেক কিছু এর ভিতরে, শু কাভার, সবগুলো এর ভিতরে ইনক্লুড করে। আর এখন তো কোভিডের সময় তোমরা জানো যে ঘন ঘন সাবান দিয়ে হাত ধুতে হবে, হ্যাঁ, আর সোশ্যাল ডিস্টেন্সিং পারলে, এখানে না হলে, এগুলো একের অনেকগুলো আছে, তোমরা ঠিক আছে, এগুলো যে যে কটা পারো বই থেকে আছে, এগুলো একটু দেখে নিও। তারপরে আসে আমাদের নেক্সট কেমিক্যাল হ্যাজার্ড। তোমার বায়োলজিক্যাল হ্যাজার্ডে যেমন একটা সিম্বল দেখছিলে, এখানে কেমিক্যাল হ্যাজার্ডে একটা সিম্বল থাকে। প্রত্যেকটা হ্যাজার্ডে আসলে ল্যাবে এগুলা মানে যেগুলো হ্যাজার্ডাস জিনিসপত্র যে আলমারিতে লেখা মানে রাখা হয়, যেখানে স্টোর রাখা হয়, এরকম একটা সিম্বল উপরে দিয়ে দেওয়া হয়, বা ওই কন্টেনার গায়ে সিম্বল দিয়ে বোঝা যায় যে এটা বায়োলজিক্যাল হ্যাজার্ড এজেন্ট না এটা কেমিক্যাল হ্যাজার্ড এজেন্ট। ঠিক আছে। তো কেমিক্যাল হ্যাজার্ড এটা একটা অকুপেশনাল হ্যাজার্ড কজ বাই এক্সপোজার টু কেমিক্যালস ইন দ্য ওয়ার্ক প্লেস। হ্যাঁ, এবং এটার জন্য শর্ট টার্ম হতে পারে, লং টার্ম হতে পারে। শর্ট টার্ম যেমন যেখানে পড়লে সেখানে পুড়ে গেল, পুড়ে যাওয়ার পরে তুমি হয়তো ট্রিটমেন্ট করলে, এই করলে, ঠিক আছে, একটু ভালো ইমপ্রুভ করলো, কিন্তু লং টার্ম ওই জায়গায় স্কার হয়ে যায়, ঠিক আছে, একটা ক্ষত হয়ে যায়, এটা হচ্ছে লং টার্ম হতে পারে। হ্যাঁ, আর এই কেমিক্যাল এজেন্টগুলো কি কি হতে পারে, সলিড হতে পারে, লিকুইড হতে পারে, ও গ্যাস হতে পারে। ঠিক আছে। কেমিক্যালগুলো সলিড হতে পারে, লিকুইড হতে পারে, গ্যাস হতে পারে। আর কি হতে পারে, ডাইরেক্ট পিওর সাবস্টেন্স হতে পারে, আর কোনো একটি ইনগ্রেডিয়েন্ট হতে পারে, অথবা বিভিন্ন জিনিসের মিক্সচার হতে পারে। হ্যাঁ, এটা ওইরকম কি কিভাবে হতে পারে, ডাইরেক্ট কন্ট্যাক্ট হতে পারে, ঠিক আছে, বা স্কিনে তোমার লাগাচ্ছ, সেখানে তো ভিতরে চলে যেতে পারে, উইথ লিপ আর মাউথ, পিপেটিং এর সময় কেমিক্যাল কন্ট্যাক্ট, এটা বেশি হয় সবচেয়ে তোমার ইসে। একটা হচ্ছে ডাইরেক্ট কন্ট্যাক্ট হতে পারে, একটা পিপেটিং হতে পারে, যেটা এখন আমরা বন্ধ করছি। উইথ ইসোফেগাস স্টোমাক ইফ আনইনটেনশনালি, অনেক সময় আসলে আনইনটেনশনালি চলে যেতে পারে যদি আমরা কনশাস না হয়। ঠিক আছে। লাংসের মাধ্যমে আসতে পারে, যদি বাতাসে থেকে থাকে কোনো কেমিক্যালস, আমরা যখন ইনহেল করব এই ভাপারটা বা পাউডারটা, সেটা লাংসের মাধ্যমে আমাদের শরীরের ভিতরে ব্লাডে মিশে বিভিন্ন জায়গায় যেতে পারে। এবং কি কি ধরনের কেমিক্যাল হ্যাজার্ড আছে, একটা আছে ফ্লেমেবল, করোসিভ, টক্সিক, অক্সিডাইজিং, এক্সপ্লোসিভ, কার্সিন, এগুলো প্রত্যেকটা ডেফিনেশন। ফ্লেমেবল বলতে কি বুঝবো, করোসিভ বলতে কি বুঝবো, টক্সিক বা হার্মফুল, অক্সিডাইজিং এজেন্ট কি, এক্সপ্লোসিভ কি, কার্সিনোজেন কি, বিশেষ করে ফ্লেমেবল, করোসিভ, এক্সপ্লোসিভ, এগুলো বিভিন্ন ডেফিনেশন আছে। তোমাদের এগুলো ডিটেলে যাওয়ার দরকার নেই। তোমরা এখানে সবগুলো মনে থাকলে কয়েকটা উদাহরণ, মানে টাইপসের যদি হ্যাজার্ডাস কেমিক্যালস আসে, খুব একটা আসে না তোমাদের, তারপরে আসলে একটু আইডিয়াগুলো রেখে নাও যে এরকম এরকম কিছু কিছু আছে, কয়েকটা বলতে পারলে চলবে। হ্যাঁ, এখন প্রিভেনশন দেখবো ঘুরে ফিরে একটার সাথে, যে অল হ্যাজার্ড গুলাই আসলে ঘুরে ফিরে কিছু কিছু কমন আছে। পিপি সব জায়গায় পড়বা। এখানে কেমিক্যাল সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে অল কেমিক্যাল সাবস্টেন্স যেগুলো আছে ল্যাবে, প্রপার লেবেলিং থাকতে হবে, প্রপার কমপ্লিট লেবেলিং থাকতে হবে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। নাহলে ভুলে কোনটার থেকে কোনটা নিয়ে নেবে কেউ বুঝতে পারবে না। ঠিক আছে। এই জন্য প্রপার লেবেলিং এটা খুবই ইম্পর্টেন্ট। আর কাজের পরে যে কেমিক্যাল যেখানে থাকে সেখানে ফেলে দিতে হবে। এরকম একাধিক তোমরা দেখো, ওই মাউথ পিপেটিং, পিপি, এগুলো কথা ঘুরে ফিরে আসছে, আই শিল্ড প্রোটেকশন, ঠিক আছে। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে ওয়েস্ট ম্যানেজমেন্ট, যেটা আমাদের দেশে আসলে খুব একটা নাই। তোমরা এখন অনেক কমে গেছে। আগে ঢাকা মেডিকেলে বেরোয় রাস্তার পাশে গেলে দেখতে যে ওই রাস্তার পাশে সমস্ত ওই হাসপাতালের যত সিরিঞ্জ, গজ, টিস্যু যেগুলো ইউজ করা হয় সব ওখানে ফেলতো। ওইখানে তো আবার কিছু লোক দেখতে সিরিঞ্জ গুলো আলাদা করে নিয়ে ওগুলা ওরাতে ওয়াশ করে ওরা দোকানে বিক্রি করতো।
কিন্তু এই যে ওই একটা মানুষের হাসপাতালে অনেক ইনফেকশন থাকে, এগুলো রাস্তায় ফেললো, ওই যে লোকগুলা নিয়ে গেল, এরকম কন্টামিনেশন হতো। এই জন্য এখন ওয়েস্ট সিস্টেম করছে আমাদের দেশে, এই হাসপাতাল ওয়েস্টগুলা এখন বিভিন্ন ওয়েস্ট কালেকশন ব্যাগে এগুলো করা হয়, করে প্রিজম একটা কোম্পানি আছে, এর একটা সেন্ট্রাল এক জায়গায় ইনসিনারেশন হোক বা ডিসপোজ করতে নিয়ে যায়, ঠিক আছে। তো এই ওয়েস্ট ম্যানেজমেন্ট একটা বেশি খুব একটা ইম্পর্টেন্ট পার্ট এই কেমিক্যাল হ্যাজার্ড গুলোর জন্য। একটা তো আমাদের ল্যাবের ভিতরে হতে পারে, কিন্তু ল্যাব থেকে আমরা ডিসপোজ করার পরে এটা যাতে মানে ওপেন না হয়, এটাকে যাতে কনসিল করে আমরা কোনো ব্যাগের মাধ্যমে একটা প্রপার সিস্টেমে করতে পারি, সেটা একটা খুব একটা বড় একটা ইম্পর্টেন্ট হচ্ছে কেমিক্যাল হ্যাজার্ড প্রিভেন্ট করার জন্য। কেমিক্যাল বল বায়োলজিক্যাল হ্যাজার্ড দুটো সব হ্যাজার্ডের জন্য। হ্যাঁ, ইলেকট্রিক হ্যাজার্ড এরকম একই কথাবার্তা, ঠিক আছে। ওয়ার্ক প্লেসে ঘটতে পারে, কিভাবে বার্নস হতে পারে, ইলেকট্রিকিউশন, শক, ফ্লাশ, ব্লাস্ট, ঠিক আছে, ফায়ার এক্সপ্লোশন ইত্যাদি। যাক, এগুলো কি কি হতে পারে তোমরা জানোই। ইলেকট্রিক্যাল পার্টে যদি এক্সপোজ হয়ে যাও, ওভারলোড, ওই যেটা হয় ওভারলোড হয়ে, আমাদের তো প্রায় দেখো না ট্রান্সফর্মার জ্বলে যায় ওভারলোডের জন্য, ঠিক আছে। এছাড়া আছে তোমার এগুলো যে ইলেকট্রিক্যাল টার্মগুলো, ওভারহেড পাওয়ার লাইন্স, ওয়েট কন্ডিশন, কি কি কারণ হতে পারে একটু আইডিয়া। ঠিক এরকম কিছু সেফটি মেজার আছে যেগুলো মোটামুটি মূলত যে ইঞ্জিনিয়ারিং পার্টটাই বেশি, এখানে ওরকম পিপিপি ওগুলো খুব বেশি মানে জরুরি না। জরুরি হচ্ছে তোমাদের যে ইলেকট্রিক শক যাতে না লাগে, ওইগুলাই তোমার যে কারণগুলো হয় ওইগুলাই তোমার বিভিন্নভাবে এক্সপ্লেনেশন করা আছে, ঠিক আছে, সেফটি মেজার। তাহলে আমাদের কি কি হ্যাজার্ড গেল? বায়োলজিক্যাল হ্যাজার্ড গেল, কেমিক্যাল হ্যাজার্ড গেল, ইলেকট্রিক্যাল হ্যাজার্ড, ঠিক আছে। আমরা 5টা হ্যাজার্ডের কথা বলছিলাম। কি কি বলছিলাম? বায়ো হ্যাজার্ড বা বায়োলজিক্যাল হ্যাজার্ড, কেমিক্যাল হ্যাজার্ড, ঠিক আছে। তারপর বলছিলাম ইলেকট্রিক্যাল হ্যাজার্ড, ফায়ার হ্যাজার্ড, এর লাস্টে আছে আমাদের ফায়ার হ্যাজার্ড। তো হয় প্রায় জায়গায় আগুন লাগে, দেখো না, এই কালকেও তো বোধহয় দেখলাম এসে তোমার গাজীপুর কোনাবাড়িতে কোন একটা সুপার মার্কেটে 2 ঘন্টা ধরে আগুন নিভাইছে, ঠিক আছে। এই ফায়ারের জন্য তো ফায়ারের সবচেয়ে বড় সমস্যা হয় কি, তোমার যদি বার্নার ওই ল্যারিঞ্জিয়াল ফ্লেমের যে বার্নটা যদি গালের ভিতর দিয়ে ভোকাল কর্ড আমাদের ল্যারিঞ্জ যেখানে থাকে ওইখানে ইনজুরি যদি করে, ওইটা খুব খারাপ, ঠিক আছে। গ্যাসের জন্য হোক, ওই বার্নের কারণে হোক। তো যাকে কিভাবে হতে পারে, ডাইরেক্ট ফ্লেম হতে পারে, স্পার্কে তো হতে পারে, হট অবজেক্টস, ফ্লেমেবল কেমিক্যালস দ্যাট ক্যান অ্যাগ্রাভেট এ ফায়ার। মোট কথা মানে আগুন বা আগুন জাতীয় যে কোনো কিছু থেকে ফায়ার হ্যাজার্ড হতে পারে। ঠিক এরও কিন্তু একটা সিম্বল আছে, প্রত্যেকটা হ্যাজার্ডের কিন্তু একটা সিম্বল থাকে। তোমাদের এই কনসেপশন রাখতে হবে, সিম্বল মনে রাখা দরকার নেই, শুধু এই কনসেপশনটা প্রত্যেকটা হ্যাজার্ডের একটা সিম্বল থাকে। তার মানে কি, যেখানে আমরা যাব যদি ওরকম হ্যাজার্ডাস থাকে, ওইখানে একটা সিম্বল দিয়ে বুঝে যে এখানে এই জিনিসগুলোতে ফায়ার হ্যাজার্ড হতে পারে, আমরা ওটা সাবধানে কশাসলি ওই প্লেসটা ইউটিলাইজ করব। এখন এটা আসলে একটা ভালো জিনিস, হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যে ফায়ার হ্যাজার্ড সেফটি মেজার্স এগুলা ওই যে ফায়ার এক্সটিংগুইশার রাখতে হবে, ওয়াটার সেফটি ওয়াটার শাওয়ার। আসলে প্রত্যেকটা ল্যাবে, একটা ভালো ভালো ল্যাবে তোমার ডোরে রেস্ট্রিকশন থাকে, ঠিক আছে। তারপরে তোমার শাওয়ার থাকে, মানে হ্যান্ড শাওয়ার থাকবে, উপরে মানে আই ওয়াশের জন্য শাওয়ার থাকবে, পুরা শাওয়ার থাকবে, এরকম আছে ডিসপোজ। যাক, আমাদের এখন ওভাবে গড়ে ওঠেনি, তবে এই যাতে আগুন ফায়ার না হয়, যে কারণগুলো হয় সেই কারণগুলোকে ওই ল্যাবের জন্য আছে, সেগুলোকে কশাস থাকতে হবে, ঠিক আছে। বার্নারটা আমরা খুব একটা ইউজ করি না, আগে বার্নার খুব ইউজ করা হতো, ঠিক আছে, বন্ধ করতে হবে। তারপর যেগুলো ফ্লেমেবল সাবস্টেন্স দূরে সাবধানে রাখতে হবে, হ্যাঁ। তারপর হচ্ছে তোমার ব্রিদিং ইকুইপমেন্ট এগুলোর সাথে সাথে রাখতে হবে, হ্যাঁ। লাস্ট হচ্ছে গ্লাস ওয়্যার হ্যাজার্ড। গ্লাস ওয়্যার বুঝছে তো, আমরা যে কাঁচের জিনিসপত্রের কাজ করি, টেস্ট টিউব, ঠিক আছে। আগে তো তোমার গ্লাস সিরিঞ্জ পাওয়া যেত, এখন তো প্লাস্টিক হয়ে গেছে। গ্লাস সিরিঞ্জ ভেঙে পড়ে গেল, ঠিক আছে, প্লাস্টিকের গ্লাসের যে টেস্ট টিউব ভেঙে পড়ে গেল, ঠিক আছে। এগুলো সাধারণত আমরা এই জন্য ভাঙা বা ব্রোকেন ইউজ করবো না, কারণ অসংক্রান্ত অসাবধানতা একটুখানি যে খোঁচা লাগলেই তাহলে কেটে যেতে পারে, ঠিক আছে। এবং অপ্রয়োজনীয় হিট করবো না যাতে এগুলো আবার ব্রেক হয়, হ্যাঁ। এবং সবসময় ক্লিন এবং ড্রাই, জাস্ট এই কথাগুলো তোমরা দেখে নিও, হ্যাঁ। এখন হচ্ছে ওভারঅল প্রিভেনশন অফ এই যে ল্যাবরেটরি হ্যাজার্ড বললাম, আমরা কি কি হ্যাজার্ড বললাম, তাহলে হ্যাজার্ড গুলা কি কি একজন বলো তো দেখি, কি কি হ্যাজার্ড বললাম? হ্যাজার্ড গুলোর নাম বলো একজন, কি কি হ্যাজার্ড বলছি? বায়োলজিক্যাল হ্যাজার্ড, কেমিক্যাল হ্যাজার্ড, ইলেকট্রিক্যাল হ্যাজার্ড, ফায়ার হ্যাজার্ড, হ্যাঁ, আর লাস্টে গ্লাসওয়্যার। গ্লাস, এই তো 5টা হয়ে গেল তো পড়া, ঠিক আছে।
এখন আসলে এই কোশ্চেনে একটা ঘুরে ফিরে থাকবে, কিভাবে যে কোনো হ্যাজার্ড, ল্যাবরেটরি হ্যাজার্ড কিভাবে প্রিভেন্ট করবা। হ্যাঁ, কোশ্চেন এভাবে থাকে যে ল্যাবরেটরি হ্যাজার্ড বলতে কি বুঝো, ঠিক আছে, কি কি হ্যাজার্ড আছে, কিভাবে প্রিভেন্ট করবা। আমরা সরাসরি বায়োলজিক্যাল হ্যাজার্ড বলতে কি বুঝো, কি কি বায়োলজিক্যাল হ্যাজার্ড, হাউ উইল প্রিভেন্ট বায়োলজিক্যাল হ্যাজার্ড। আনাল ওভারঅল দিতে পারো প্রিভেনশন ল্যাবরেটরি হ্যাজার্ড। ঠিক আছে, এগুলো অনেক কথাবার্তা আছে, তোমরা যদি সব জানাই থাকো সিরিয়াল মনে করে ইম্পর্টেন্ট কতগুলো যেগুলো বলবো, যেগুলো আমরা মানে ওয়ার্ডে ইউজ করি, ভাইভাবে জিজ্ঞেস করি, একটা হচ্ছে মাউথ পিপিটিং আমরা করবো না, এটা কিন্তু সবসময় মনে রাখবা। ঠিক আছে, মাউথ পিপিটিংটা এটা আমরা খুব গুরুত্ব দিই, এটা সবসময় বলে মাউথ পিপিটিং করা যাবে না। তারপরে আমাদের প্রোটেকশন নিতে হবে, মানে অ্যাকর্ডিং টু তোমার হিসাবে কি কি টেস্ট করতেছে, কোন ল্যাবে কিভাবে আছে, সেই জন্য প্রোটেকশন আছে। প্রোটেকশনের বিভিন্ন লেভেল আছে, বায়োসেফটি বায়োসিকিউরিটি দুটো শব্দ আছে। সেই জন্য এই যে এখন কোভিডের সময় আমরা বুঝলাম যে আসলে একটা ল্যাবের সেফটি জিনিসটা কি। আগে তো পিসিআর মেশিন যে কোনো ল্যাবে যে কোনোভাবে বসাই দিত, কিন্তু এখন এই কোভিড করার সময় বলে বায়োসেফটি ক্যাবিনেট 2, বায়োসেফটি ক্যাবিনেট 3, এগুলোর শব্দ আছে। মানে নর্মাল জন্য আমরা বায়োসেফটি ল্যাব অ্যাড করি, যে কোনো ল্যাবে করা যায়। বায়োসেফটি 2 যেখানে ইনফেকশাস এজেন্ট, যেগুলো মানে ইনফেকশন হবে কিন্তু চিকিৎসা করা যেতে পারে, সেগুলো 2। আর 3 নম্বর হচ্ছে যে হ্যাঁ, এগুলা ইনফেকশন হয় অ্যারোসলের মাধ্যমে হতে পারে, কিন্তু এটাও খারাপ, আরো খারাপ। আর লেভেল হচ্ছে 4, যার কোনো চিকিৎসাই নেই। ঠিক আছে, যেমন ইবোলা আগে বলা হয়তো, যেটা হলে মানে মৃত্যু অবধারিত। তারপরে আমরা যেটা বলতাম যে ধনুষ্টঙ্গা যেটা বলতাম আমরা, ঠিক আছে, যেগুলো র্যাবিস, এই সমস্ত যে বায়োসিড লেভেল, এরকম বিভিন্ন ল্যাবের সেট আপ আছে। তা যাক, মোটামুটি আমরা শেষ পর্যায়ে চলে আসছি। এটা কতগুলো 20টা যদি পড়ো অন্তত 15-16টা 8-10টা মনে থাকলেও লিখলে মোটামুটি সমস্যা হবে না। 1 মিনিট বাবা, একটা ফোন দিচ্ছে, এটা দেখি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ মাসুদ সাহেব, আমি একটু ক্লাস নিচ্ছি, আধা ঘন্টা পরে ফোন দেন। আচ্ছা আচ্ছা। এখন আছে বায়োসেফটি। বায়োসেফটিটা কি জানো? দুইটা শব্দ তোমার এরপর পরিচয় দিতে হবে, বায়োসেফটি আর বায়োসিকিউরিটি। এই যে হ্যাজার্ড গুলো বললাম, ঠিক আছে, হ্যাজার্ড কি কিভাবে হতে পারে। এই যে বায়োলজিক্যাল সিস্টেম কি কি আছে আমাদের, বায়োলজিক্যাল সিস্টেম কি আছে আমাদের, ব্যাকটেরিয়া আছে, ভাইরাস আছে, প্রোটোজোয়া আছে, ফাঙ্গাস আছে, বা এদের যে প্রোডাক্ট, এগুলোতে যে আমাদের আমরা অ্যাফেক্টেড হতে পারি। এই যে আমরা যে অ্যাফেক্টেড হতে পারি, এগুলা এইটার থেকে মানে সেফ থাকা আছে আমাদের বায়োসেফটি। আর একটা শব্দ আছে বায়োসিকিউরিটি। বায়োসিকিউরিটি মানে এই যে ল্যাবে কাজ করতেছে আমি, ঠিক আছে, আমি সেফ থাকলাম, কিন্তু এটা আমি একটা খামে বা এনভেলাপে করে আরেকজনকে পাঠাই দিলাম, সে খুললো, সে ইনফেক্টেড হয়ে গেল। ঠিক আছে, এইটা আমার ল্যাবেতে যাতে না বেরোতে পারে, আমার কনফিডেন্স যাতে বাইরে না যেতে পারে, ঠিক আছে, সেটা হচ্ছে বায়োসিকিউরিটি। এটা হচ্ছে যে এইগুলো থেকে অন্য সিকিউরিটি দেওয়া। নিজের সিকিউরিটি আছে বায়োসেফটি, আর অন্য যাতে সিকিউরিটি মানে এই থাকতে নিরাপদ, সেটা হচ্ছে বায়োসিকিউরিটি। তো যাকে বায়োসেফটি, ওই ল্যাবরেটরি প্রিভেন্ট ঘুরে ফিরে কতগুলা এই যে খুব সুন্দর সুন্দর আছে। নেভার পারফর্ম বায়োসিকিউরিটি, সব জায়গায় নেভার ব্লো আউট পিপেটস কন্টেনিং পোটেনশিয়াল ইনফেকশাস ম্যাটেরিয়াল। মাউথ পিপিং করবা না, একটা টিউবের ভিতরে পরিষ্কার করার জন্য ফুও দিবা না, কারণ ফু দেওয়ার সাথে পুরো এনভায়রনমেন্টে ছড়াই যেতে পারে। Do not mix potentially infectious material by bubbling air through any liquid. ঠিক আছে, একটা মনে করো কোন লিকুইড ভেতরে কোনো জাম বা কিছু থাকতে পারে, কখনোই তুমি মানে মিক্স করার চেষ্টা করবে না, ওর ভিতরে বাতাস ঢুকায় যে কোনো ভাবে হোক। আর ওই যে বলেছে ব্যানার প্রোটেকশন, সাসেস গ্লাভস, মাস্ক, এগুলো তো পড়তে হবে, আমাদের কোভিড শিখাই দিছে। এবং এখানে উল্লেখ করে দেবো পিপি, ঠিক আছে, ইউজ ব্যানার প্রোটেকশন সাসেস গ্লাভস, মাস্ক এন্ড পিপি বলে সবকিছু আবার চলে আসে। ওয়াশ হ্যান্ডস whenever gloves are changed before, এখন কিন্তু বিফোর না, whenever, এটা আসলে নেটের থেকে না তো। ওয়াশ হ্যান্ডস বিফোর ওয়ারিং গ্লাভস এন্ড আফটার মানে চেঞ্জ অফ গ্লাভস, দুই সময় করতে হবে। আর প্রিভেন্ট অ্যাক্সিডেন্টাল ইনজুরি, যে কারণে হতে পারে সে বিষয়গুলো তোমার থাকবে। কিপ হ্যাবিট অফ কিপিং ইউর হ্যান্ড অ্যাওয়ে ফ্রম দ্য মাউথ, এটা তো কোভিড আমাদের শেখাই দিছে, ঠিক আছে, হাত মুখের কাছে নেওয়া যাবে না, নাক মুখের কাছে। আর নেভার ইট ড্রিঙ্ক, কোথায়, ল্যাবরেটরিতে, ঠিক আছে, ল্যাবরেটরিতে কখন আমরা নেভার ইট ড্রিঙ্ক ইত্যাদি করব না। এখন কি তোমাদেরকে আর কিছু আগাবো? আচ্ছা, এখন তাহলে আসো, আমাদের দুটা বাকি থাকবে, কলোরোমেট্রি আর হচ্ছে তোমার স্যাম্পল। ঠিক আছে, স্যাম্পল কালেকশন। আজকে এই পর্যন্ত হুম, স্যার, আজকে এই পর্যন্ত থাক। আজকের মতো তাহলে আমরা একটু রিভিউ করি, তোমাদের আপত্তি আছে? না স্যার, ঠিক আছে স্যার, রিভিউ করে। হ্যাঁ, রিভিউটা তোমরা প্রথমে আসো, আমরা কি পড়াইছিলাম, এসআই ইউনিট, ঠিক আছে,
এসআই ইউনিট, যখন এসআই মানে জিজ্ঞেস করি কি বলবো, এসআই মানে কি একজন বলো, স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল। হলো না, আরেকজন বলো। সিস্টেম দ্য ইন্টারন্যাশনালি, হ্যাঁ এটা হচ্ছিল, বলো। বলছিলাম সিস্টেম ইন্টারন্যাশনালি। হ্যাঁ, International সিস্টেম ইন্টারন্যাশনালি। আর ফ্রেঞ্চ ব্যাটা ওটাকে আরো সুন্দর হচ্ছে ডি ইউনাইটস, সিস্টেম ইন্টারন্যাশনাল ডি ইউনাইটস। এটা কত সালে হয়? 1960। 60 পেজ, কোন কোন বইতে 68 আছে, অসুবিধা নেই। আর আগে আমাদের 3টে ইউনিট ছিল, কি কি ছিল? আমরা যখন ফিজিক্স পড়ছি তখন কি কি পড়ছি? স্যার সিজিএস এমকেএস। CGS, MKS, FTS, এই এখন যে এমকেএস যে এই এখন যে ম্যাট্রিক পদ্ধতি আসলে বলা যাবে না, এখন আমরা এগুলা থেকে মুক্তি পাওয়ার জন্য কি করলাম? এসআই ইউনিট। ঠিক আছে, এসআই ইউনিটে কয়টা বেসিক ইউনিট আছে? স্যার 7টা। 7টা। এই 7টার ভিতরে প্রথমে আমরা জানবো লেন্থের জন্য, ওয়েটের জন্য, সময়ের জন্য, আর বিদ্যুতের জন্য। ঠিক আছে, এই 4টা মনে রাখতে হবে। তারপর আর কি কি আছে? মাসের জন্য আছে, আর কি কি? লাইটের জন্য লাইট আছে, ইন্টেন্সিটি, হ্যাঁ, আর আরেকটা কি? আচ্ছা যাক, Luminous intensity. হ্যাঁ ঠিক আছে, ফাইন। আচ্ছা, এরপরে এই 7টা বেসিক ইউনিট যদি এককভাবে থাকে তাহলে এটা জাস্ট ফান্ডামেন্টাল বেসিক ইউনিট। কিন্তু কখন কখন আমাদের দুই বা 3টা ইউনিট কম্বিনেশন করতে হয় এই 7টার ভিতরে। ঠিক আছে, আমি যেমন বললাম দূরত্ব, লেন্থ, ঠিক আছে, মিটার। আবার যদি বলি প্রতি সেকেন্ডে কত মিটার, মিটার বাই সেকেন্ড, তাহলে মিটার বাই সেকেন্ড যে চলে আসলো, এটা দুইটা এই যে আমরা ইউনিট দিয়ে করলাম যে বেসিক ইউনিট থেকে, এটা হচ্ছে ডিরাইভ, এসআই ডিরাইভ ইউনিট। ঠিক আছে, কোনো কোনো ক্ষেত্রে এই 7টা দিয়ে আমাদের কিছু কিছু ইউনিট আমরা ব্যাখ্যা করতে পারি না। যখন আমরা এনজাইম অ্যাক্টিভিটিগুলো মাপি তখন দেখো পার্সেন্টেজ হিসেবে লেখা থাকে, যেমন আমরা ফ্যাক্টর 8 অ্যাক্টিভিটি, ফ্যাক্টর 9 অ্যাক্টিভিটি, কোঅ্যাগুলেশন ফ্যাক্টর যেগুলো দেখি, ওইখানে আমরা বলি 70%, 80%, 20%। এই পার্সেন্ট তো আমাদের এই এসআই ইউনিট কোথাও উল্লেখ করা আছে নাই। তো এরকম কিছু কিছু আবার নতুন ইউনিট ইউজ করা হয়েছে যেটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড, এই জন্য ওদেরকেও আমরা এসআই ইউনিটের ভিতর ধরি, যেহেতু ইন্টারন্যাশনাল হিসেবে যেগুলো পরিচয় সবার জন্য, এই জন্য ওকে বলা হয় সাপ্লিমেন্টাল, এসআই সাপ্লিমেন্টাল ইউনিট। তাহলে এসআই বেসিক ইউনিট, এসআই ড্রাইভ ইউনিট, এসআই সাপ্লিমেন্টাল ইউনিট। ঠিক আছে, এই 3টে জানলে হবে। প্রত্যেকটা দুটো একটা করে তোমাদের উদাহরণ দিতে হবে। আর ম্যাট্রিক সিস্টেম যেটা বলা হয়, এটা মানে ইউকে ইউএসএ তে চলে, ওরা আবার এই ম্যাট্রিকে মিটার ধরে। ঠিক আছে, আর ওয়েটের জন্য ওই ভলিউমের জন্য ওরা এখনো লিটারই ইউজ করে। ঠিক আছে, আর ইসের জন্য কি ইউজ করে? সময়ের জন্য সেকেন্ড সবারই আছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা আসছিলাম এখানে একটা জিনিস বলছিলাম আমরা, ওই যে একটা তোমাদের অঙ্ক গণিত দেখাইছিলাম, যেটা যে একের পরে হলে তোমরা তো জানো, যদি উপরের দিকে ওঠো তাহলে কি হবে? ডেসি সেন্টি, তারপরে কি? কিলো, তারপরে ডেকা হেক্টো মেগা, মেগা, তারপরে এরপরে গিগা, এরপরে টেরা। 3 গুণ, মানে 10 টু দি পাওয়ার 6, 10 টু দি পাওয়ার 9, 10 টু দি পাওয়ার 12। ঠিক আছে, টেরাবাইট। আর নিচের দিকে যদি আসো, ওই আগে মিলি যাবা, মিলি হবে, তারপরে মিলি পরে কি? মাইক্রো, নেনো, মিলি পরে মাইক্রো, ন্যানো, তারপরে পিকো। তারপরে ফেমটো, অটো। 15 -10 টু দি -15। ঠিক আছে, এরপরে আমাদের আসছিল ল্যাবরেটরি হ্যাজার্ড। ল্যাবরেটরি হ্যাজার্ড মানে কি? ল্যাবরেটরিতে আমরা যারা কাজ করতে পারি, যে কোনো ইনজুরি হোক, ড্যামেজ হোক বা হার্ম, যে কোনো এই ল্যাবরেটরি এনভায়রনমেন্টে যদি হয়, সেটা হচ্ছে ল্যাবরেটরি হ্যাজার্ড। এটা আমাদের শুধু মানুষের যা ল্যাবে কাজ করি তাদের জন্য বেশি, কিন্তু ল্যাবরেটরি হ্যাজার্ড মানুষরা ওই ল্যাবে যদি কোনো এনিম্যাল থাকে তার ক্ষেত্রে সেটাও ল্যাবরেটরি হ্যাজার্ড। ঠিক আছে, এই ল্যাবরেটরি হ্যাজার্ডকে আমরা আবার কি কি আমরা মানে প্রিন্সিপাল হ্যাজার্ড কি কি বলছি আমরা? কয়টা বলছি? 5টা। 1 নম্বর হচ্ছে বায়োলজিক্যাল হ্যাজার্ড বা বায়ো হ্যাজার্ড, তাই না? বায়ো হ্যাজার্ডের ভিতরে আমাদের এখন সবচেয়ে কমন উদাহরণ কি দেবো আমরা? কোভিড-19। ঠিক আছে, এর আগে কোনটা দিতাম? হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, এইচআইভি, ঠিক আছে, সিফিলিস, গনোরিয়া, ম্যালেরিয়া, অনেকভাবে আমরা বলতাম। ঠিক আছে, এই 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 যে
এজেন্ট গুলো আছে কি কিভাবে হতে পারে তোমরা জানতে পারো, ডাইরেক্ট কন্ট্যাক্ট হতে পারে, ইনোকুলেশন, এগুলো বিভিন্ন শব্দ। কথা হচ্ছে যে হাউ ইউ উইল প্রিভেন্ট দ্য বায়োলজিক্যাল হ্যাজার্ড, ঠিক আছে? সেই জন্য যেগুলো আছে আমরা দেখতে পাই তার ইম্পর্টেন্ট, মানে মাউথ পিটিং করবো না, মানে যেখানে সেখানে আমরা ওই ফু দিয়ে ওগুলো উড়ানোর চেষ্টা করবো না, আর আমাদের বিভিন্ন প্রোটেকশন যেগুলো আছে সেগুলো আমাদের করতে হবে। কোনো বইতে এটা পাবে না, কিন্তু তোমরা উল্লেখ করে দিবা যে ওয়েস্ট ম্যানেজমেন্ট, আমাদের প্রপার ওয়েস্ট ম্যানেজ করতে হবে, ওয়েস্ট ম্যানেজমেন্ট আমাদের প্রপার করতে হবে, এটা তোমরা উল্লেখ করবা, ঠিক আছে? ঠিক তারপরে আমাদের কি ছিল, বায়োলজিক্যাল হ্যাজার্ডের পরে কেমিক্যাল হ্যাজার্ড, তাই না? কেমিক্যাল হ্যাজার্ড কি কি ধরনের কেমিক্যাল হ্যাজার্ড? একই কথা, ঠিক আছে, সব হ্যাজার্ডই। কেমিক্যাল হ্যাজার্ড কি কি হতে পারে? ফর্ম তিনটা, সলিড, লিকুইড, গ্যাস, তাই না? আর কি কি ছিল সেই হ্যাজার্ডের ভিতরে, কি কি আছে? ফ্লেমেবল কিছু এজেন্ট আছে, এক্সপ্লোসিভ এজেন্ট আছে, ঠিক আছে, করোসিভ এজেন্ট আছে, অক্সিডাইজিং এজেন্ট আছে, এবং বিভিন্ন এজেন্ট আছে। একটা দুটো উদাহরণ রাখবা। আর কি, হাউ টু প্রিভেন্ট কেমিক্যাল এজেন্ট, এইগুলো সাধারণত প্রিভেনশন কেমিক্যাল খুব ইউজুয়ালি বায়োলজিক্যাল এজেন্ট আসে আর কেমিক্যাল আসে। বাকি এরপরে আমাদের পাইছিলাম আমরা ইলেকট্রিক্যাল হ্যাজার্ড, ঠিক আছে? এটা কি কিভাবে হয় খুব বেশি আমরা জোর দিই, তোমার জানতে হবে একটু। যদি শর্ট নোট বা রিটেন কোশ্চেন তখন তো কিছু লিখতে হবে, তাই না? লেখার জন্য মোটামুটি কিছু আইডিয়া তোমরা রাখবা, সেম আস ফায়ার হ্যাজার্ড, ঠিক আছে? আর তারপর লাস্টে পড়ছিলাম আমরা গ্লাস ওয়্যার, ঠিক আছে, বা গ্লাস ওয়্যার হ্যাজার্ড। এগুলা কি একটু তোমরা একটু দেখে নিও, ঠিক আছে? আর ওভারঅল প্রিভেনশন ল্যাবরেটরি হ্যাজার্ড কিভাবে করা যায় এই। আর বায়ো সেফটির জন্য আমাদের 7টা প্রিন্সিপাল আছে, এরকম বলা হয়। এটা এক এক বইতে এক একটা আছে, তোমাদের মূল কনসেপশনগুলো একটু রাখতে হবে, ঠিক আছে? তো ওয়েস্ট ম্যানেজমেন্টে তোমরা আর দুটো জিনিস আমি বইতে তোমায় বললাম, বায়োসেফটি আর বায়োসিকিউরিটি। এই শব্দটা এখন খুব মানে ইয়ে আসছে এই কোভিড-19 কারণে। বায়োসেফটি আছে তোমার নিজের সেফটি, বাই ওয়ারিং পিপি, গ্লোভস, ঠিক আছে, ফ্রিকোয়েন্ট হ্যান্ড ওয়াশ, এগুলো হচ্ছে নিজের সেফটির জন্য। আরটা হচ্ছে বায়োসিকিউরিটি। বায়োসিকিউরিটি মানে আমরা বায়োলজিক্যাল উইপন বলি না, যে যেমন যে আমেরিকায় যখন তোমার ইসের পরে ইরা হামলার পরে খামের ভিতরে করে অ্যানথ্রাস, ঠিক আছে, বিভিন্ন বায়োলজিক্যাল এজেন্ট, হ্যাঁ, এগুলো পাঠাই দেওয়া হচ্ছে। এগুলো কিভাবে আসলে ল্যাবের থেকে চুরি করে, ঠিক আছে, মানুষ মানে ইউজ করে ক্ষতি করার চেষ্টা করলে, এগুলো বায়ো সিকিউরিটি। মানে এই হার্মটা যখন অন্য তোমার ল্যাবের, এটা যখন অন্য মানে তোমার ল্যাবের বাইরে যাতে না যায়, অন্য জায়গায় যাতে না চুরি হয়, চুরিটা প্রিভেন্ট করে অন্য ক্ষতি করার উদ্ধার করেছে তোমার বায়ো সিকিউরিটি, ঠিক আছে? তো ঠিক আছে, এখন কারো কোনো কোশ্চেন আছে? কেউ কোনো কোশ্চেন করবে? No, sir. যদি না করো তাহলে আমরা আজকে এখানে শেষ করে দিই। নেক্সট দিন তোমাদের আসলে ক্লাসটা কি সকাল 9টায় নিলে সুবিধা হয় না একটু পরে নিলে সুবিধা হয়? শীতের সময় তো তোমরা বলো। স্যার পরে পরে নিলে ভালো হয়েছে। তাই একটু পরে নিলে ভালো। আচ্ছা, তাহলে আমি সোমবারে নিব, দেখি অন্য ডিপার্টমেন্টে যদি ক্লাস ওভারল্যাপ না হয়, যে দরকার আমরা একটার দিকেও নিতে পারি, তাই না? একটার দিকে নিয়ে যাবে, কারণ আমাদের বায়োকেমিস্ট্রি শিডিউল ক্লাস আছে 9টায়, বুঝছো? আর হচ্ছে 10টায় নেওয়া যাবে তো? 10টায় হতো না, 10টা পর অন্য ডিপার্টমেন্ট আছে। মঙ্গলবারে শুধু আমরা 10টা পাবো। তোমাদের এখন শনিবার, সোমবার আর মঙ্গলবার, তাই তো 3 দিন না? জি স্যার। শনি, সোম, মঙ্গল। তাহলে মঙ্গলবার দিনটা হয়তো 10টায় পাওয়া যাবে, কিন্তু অন্য আচ্ছা ঠিক আছে, তোমাদের টাইম জানাই দেবো দরকার হলে। তাহলে আর কার কোনো কোশ্চেন থাকলে শেষ করি। কেউ কোনো জিজ্ঞেস করবে কিছু? থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।